সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা টাইমসের টক শো মিঠে করায়। আমি মনির হোসেন। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আর এই আলোচনায় অংশ নেন দেশের বিশিষ্টজনরা। আজও আমরা রাজনীতির একটি বিষয় ঠিক করেছি। আপনারা জানেন দেশে এখন সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে কবে নির্বাচন হবে। দেশের বড় রাজনৈতিক দল বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছে। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলছে। তবুও সেটি সুস্পষ্টভাবে কোনো রকমের রোড ম্যাপ তারা এখনো ঘোষণা করেনি। এ নিয়ে এখনো টানাপোড়েন চলছে এই দুটি দলের মধ্যে। অন্যান্য দলগুলিরও চাওয়া এক এক রকমের আছে। এ নিয়ে আজ আমাদের সাথে কথা বলতে যোগ দিচ্ছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স। প্রিন্স ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন আজকে আমাদের আলোচনার বিষয়, সেটি হচ্ছে যে কবে হবে নির্বাচন। এই আলোচনায় যাওয়ার আগে প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইব, দেশের বর্তমান পরিস্থিতি আপনি কিভাবে মূল্যায়ন করছেন? দেশের পরিস্থিতি এখন কেমন? হ্যাঁ, দেখেন, আমি দেশের পরিস্থিতি মূল্যায়ন তো নানা দিক দিয়ে করা যায়, কিন্তু সহজ করে যদি বুঝি যে মানুষ কি চায়, একটু শান্তিতে থাকতে চায়, সে তার খাওয়া পড়া কাজের নিশ্চয়তা চায়, এবং একটু কম খেয়ে থাকলেও অন্ততপক্ষে বাসায় এসে আসতে যেয়ে যাতে কোনো সংকট না হয়, এসে যেন সে অন্ততপক্ষে খারাপ জায়গায় হলেও, মেলা ভালো না হলে যাতে ঘুমাতে যেতে পারে, এটাই চাওয়া। এবং বিশেষ করে একটা বিরাট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে এই চাওয়ার পরিমাণ বা আকাঙ্ক্ষার পরিমাণ অনেক বেড়েছে। কিন্তু ঠিক এই অন্তর্বর্তীকালীন সরকারের 10 মাস পরে এসে আমি দেখি যে বাংলাদেশ এখন পর্যন্ত একটা অশান্ত দেশের জায়গায় রয়ে গেছে। বিশেষ করে মব সন্ত্রাস এবং মানুষের নিরাপত্তাহীনতা, সেইটা মানুষকে একটা অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। আর বিশেষ করে যে সরকার আসছে, এটা তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, তার এখতিয়ার নিয়ে এমন এমন প্রশ্ন সামনে আসছে যাতে করে মানুষ চোখের সামনে খুব দ্রুত কোনো একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার গঠন এবং তার মধ্য দিয়ে মিনিমাম একটা জবাবদিহিতা, স্বচ্ছতা ফিরে পাবে, এবং তার মধ্য দিয়ে সে একটা মোটামুটি নিরাপদ জীবন, আমি সার্বিক নিরাপদ জীবনের কথা বলি না, যে সেইটা পাবে, সেইটা কিন্তু সে পাচ্ছে না। তার মানে এক ধরনের সংকট, উৎকণ্ঠা, সেইটার মধ্য দিয়েই মানুষ তার জীবনকে পার করছে। এটাই ঠিক ঠিক যে মুহূর্তে আমি আপনার সঙ্গে কথা বলছি, আমার কাছে সাধারণ মানুষের কাছে সেরকমই মনে হয়েছে। এই উদ্বেগ উৎকণ্ঠা কাটানোর জন্য বড় রাজনৈতিক দল বিএনপি বলছে যে একটি নির্বাচিত সরকার চলে এলেই এই ধরনের অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যাবে, সরকার আরো দায়িত্বশীল হবে। যে কোনো নির্বাচিত সরকারই তার উপর যে মানুষের একটি চাপ থাকে, সেই চাপটি তখন সরকার অনুভব করবে বলে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সবকিছু ঠিক হবে। আপনাদের নির্বাচন নিয়ে আপনাদের ভাবনাটি কি, যে কখন নির্বাচন হওয়া উচিত, আপনারা কি মনে করেন? আচ্ছা, এটা আমি 2-3টা ধারায় আমি আমার কথাটা বলার চেষ্টা করি। প্রথম কথা, বিএনপির কথা বলছে, এটা একটু হিসাব করে আমরা রাখি, আমরা আমাদের কথা বলবো। কিন্তু এই যে দুই কথার মধ্যে এবার আসি, আপনি যেটা বলতে চাইলেন যে একটা নির্বাচন হলেই সবকিছু হয়ে যাবে এবং মানুষ ভালোভাবে থাকতে পারবে কি পারবে না, এই প্রশ্নের আগে একটু ফয়সালা করে নিই। প্রথম কথা হচ্ছে, আমরা খুব সহজে বোঝার জন্য বলি যে একটা নির্বাচনের মধ্য দিয়ে কোন সরকার ক্ষমতায় আসবে, তার দৃষ্টিভঙ্গি কি, তার উপরেই কিন্তু মানুষের যে আকাঙ্ক্ষা, সেটা পূরণ কতটুকু হবে না হবে, এটা একটা নির্ভর করবে। ঠিক একই সাথে আমি বলতে চাই, মানুষ কতটুকু সচেতন হয়ে তার অধিকার আদায়ের জন্য কণ্ঠ সোচ্চার করতে হবে, সেটি একটু অন্যতম বিষয় হিসেবেই সামনে আসবে। এটাই আমি যদি প্রথমে মনে রাখি, তাহলে নির্বাচন হলেই সব হয়ে যাবে, এই বিবেচনাটার মধ্যে অন্তত পক্ষে আমরা থাকার জায়গায় নেই। এবার আসি, আমরা তো একটা অন্তর্বর্তীকালীন সরকারে আছি, তা আমরা অন্তত পক্ষে একটা গণতন্ত্রের ধারাবাহিকতা, যেটা আমাদের অন্যতম চাওয়া, সেইটা রাখা ছাড়া তো আর কোনো বিকল্প নেই। কাল পরশু হুটহাট করেই সব ভালো হবে তা না, কিন্তু মিনিমাম যদি গণতন্ত্রের ধারা থাকে, স্বচ্ছতা, জবাবদিহিতা থাকে এবং জনগণের অংশগ্রহণ থাকে, তাহলে একটু সময় লাগলেও আমরা হয়তো এই যে মানুষের আকাঙ্ক্ষা পূরণের ধারাকে অগ্রসর করে নিয়ে যেতে পারবো। এইটা হচ্ছে আমাদের সাধারণ পজিশন বা সাধারণ বুঝটা। এবার বললাম, এবার আসি
যেহেতু একটা অনির্বাচিত সরকার আছে এবং সেটা কিন্তু সবার সমর্থনই আছে। আপনি ধরুন বোঝার জন্য বলি, ঠিক যে সময় কথা বলছি দেশে একটা বাজেট ঘোষিত হলো, কিন্তু আপনি দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই বাজেটে কিন্তু মেলা প্রত্যাশা আমরা করতেই পারি না, করি নাই। বাজেট নিয়ে কিছু কথা আমরা বলছি, আরো বলবো। আমরা তাদেরকেও বলছি যে তোমরা একটু পুনর্মূল্যায়ন করে আগাও এবং জনস্বার্থের কাজটা করো। কিন্তু দেখেন অন্তর্বর্তীকালীন সরকার বলেই আমরা কিন্তু অত জোরের সাথে আমাদের আকাঙ্ক্ষার কথা বলতে পারছি না, কারণ তারা তো ওই রকম কোনো ম্যান্ডেট নিয়ে আসে নাই যে আমি এই কাজটা করবো, তাহলে তার সাথে আমি লড়াই পেটা করে আমি একটা জায়গায় কিন্তু করতে পারতাম। তো একটা নির্বাচিত সরকার হলে সে তার অঙ্গীকার যদি পূরণ না করতো, আমরা সেই কথা বলতে পারতাম। একই সাথে ওই অঙ্গীকারে যদি সাধারণ মানুষের স্বার্থ প্রতিফলন না হতো, তার বিরুদ্ধে আমরা পজিশনটা নিয়ে অন্যভাবে কথা বলতে পারতাম। তাহলে নির্বাচিত সরকার এই কারণে দরকার। এমনকি একটা নির্বাচিত পার্লামেন্ট হলে সেখানে নানা ধরনের কথা হতো, এবং যদি সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বা বিভিন্ন দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আমরা পারতাম, তাহলে দেখতেন এই বাজেটের ভালো মন্দ নানা কিছু নিয়ে আলোচনা হতো এবং জনগণ অংশগ্রহণ করেই এই বাজেটটা অন্তত পক্ষে কিছুটা হলেও, যে কি বলবো, যে মানুষের স্বার্থ পূরণে কিছুটা ভূমিকা রাখতে পারতো কিনা। আমি কিছুটা বললাম এই জন্য, কারণ অনেক কথায় ভুল বুঝাবুঝি হয় বলে তুলে রাখি খালি, যে অ্যাকচুয়ালি বাজেট নির্ভর করে কোন দর্শনের উপর ভিত্তি করে করছে সেটা আমি বুঝি। আমি শুধু এই কথাগুলো বললাম। তার মানে নির্বাচিত সরকারের বিষয়টা আমি বাজেট নিয়ে বললাম। এবার যদি সাধারণভাবে বলি, একটা নির্বাচিত সরকার হলে সে যতই দুর্বল হোক, যদি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়, আর যদি মিনিমাম গণতন্ত্রের ধারা সুপ্রতিষ্ঠা করার ধারাটা আমরা চালু রাখতে পারি, তাহলে দেখবেন তার কিন্তু হিসাব করে চলতে হবে। কারণ ওই দিন কিন্তু নাই আর যে নির্বাচন হলো আমার 5 বছরের জন্য জমিদার হয়ে বসে থাকবে। এইবারের গণ অভ্যুত্থান একটা অনন্য শিক্ষা দিয়েছে যে জিনিসটা এত সহজ না, যে কোনো সময় জনগণ কিন্তু ছুড়ে ফেলে দিতে পারে। 90-এর গণ অভ্যুত্থানের পরে অনেকে দায়িত্ব পালন করে নাই, কিন্তু আমার ধারণা 24-এর গণ অভ্যুত্থানের পরপরই যদি আমরা এই গণতন্ত্রের ধারা এবং তার অন্যতম বিষয়টা হচ্ছে ভোটের ধারাটা নিয়ে আসতে পারতাম, তাহলে কিন্তু আমরা অনেক এগিয়ে যেতে পারতাম। এবার আসি, এই যে ভোটের কথা বলছি, ভোটের কথা তার মানে কি কালকেই ভোট? প্রচলিত যা অবস্থা ছিল তার মধ্যে কি ভোট আমরা চাই? প্রথম কথা না। না কেন? কারণ হচ্ছে বিগত দিনে শুধুমাত্র কি বলবো, যে কারসাজি করে ভোটে একদল নির্বাচিত ঘোষণা করেছে, শুধু তাই না, কিন্তু পুরো নির্বাচন ব্যবস্থাটাই ভেঙে পড়েছিল। তাহলে আপনি এই পুরো নির্বাচন ব্যবস্থাকে পুনরুদ্ধার করতে হবে, এইখানে গণতন্ত্রের আবহাওয়া তৈরি করতে হবে, তারপরে নির্বাচন দিতে হবে। তার মানে আমরা বলতে চাইছি নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে নির্বাচন করতে হবে। এখন এই কথা বললে এই সংস্কার শব্দটা এমন হয়ে দাঁড়িয়েছে মনে হয় দিল্লি দুরস্তের মতো। মোটেই না। নির্বাচন ব্যবস্থার জন্য, ভালো করার জন্য যা যা প্রয়োজন সেটা আমূল সংস্কার করতে বেশি সময়ের দরকার নেই। সুতরাং আমাদের পজিশনটা হচ্ছে আমূল সংস্কার করে নির্বাচনটা করা দরকার। এবার আসি টাইম ফ্রেম নিয়ে আলোচনা হচ্ছে, এবার আমি খুব সহজভাবে কথাটা বলি। বিশেষ করে একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আছে। আমরা যদি বুঝতাম যে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণটা ভালো করে যাচ্ছে এবং আরো কিছুদিন থাকলে সে আরো ভালো কাজ করবে, বা আপনি আমাকে শুরুতে যে কথা বলতেন, জিজ্ঞেস করলেন, আমি যদি বলতে পারতাম 10 মাসে দেশ খুব ভালো চলছে, কোনো সমস্যা নেই, মানুষের জীবনে কোনো সংকট নেই, মানুষ আশার আলো খুঁজে পেয়েছে, তাহলে দেখতেন এই কথা বলতে পারলে, তাহলে যদি নির্বাচন 2-4 দিন পরে বা কখন হবে আমরা সেটা বিবেচনা করতে পারতাম। বা আমরা যদি দেখতাম সংস্কারের নামে এমন কতগুলো পজিটিভ কাজ হচ্ছে যেটা আমরা ওইটা শেষ করার পরে আমরা করব, কিন্তু আমরা 10 মাসের মধ্যে এই সংস্কারের কিন্তু কোনো আলামত দেখতে পেলাম না। বরঞ্চ সংস্কার কমিটির অনেকগুলো তারা তাদের প্রস্তাবনা জমা দিয়েছে। আমরা দেখলাম স্বাস্থ্য সহ জনস্বার্থের এইগুলো কিন্তু আলোচনা আসলো না। কিছু আলোচনা করে করবে, সেটা আমাদের সাথে আলোচনা না করে সেটা তারা বাস্তবায়ন করতে গেল, সেটা একটা লেজে গভীরে করে ফেলছে। আপনি সংসদ ভবন দেখছেন, আপনি জাতীয় রাজস্ব বোর্ড দেখছেন, এরকম অজস্র জায়গায় যাওয়া যায় এবং দেখবেন এই সংস্কার এত কথা বলা হচ্ছে, শিক্ষা এবং বৈষম্য নিয়ে কোনো কিন্তু আলোচনা নেই। তাই যাই হোক, আমি একটু বাদ দিয়ে রাখি। তাহলে আজকে এই অবস্থায় আমরা মনে করি সরকার যেখানে দাঁড়িয়েছে, সুতরাং বেশি দেরি করলে সরকার আরো সংকটে নিজেরা পড়বে, দেশটাকেও ফেলবে। তার খালি একটা কথা খালি আমি মনে করিয়ে দিই, দেখেন এখতিয়ার বহির্ভূত ভাবে করিডোর দেওয়া, বন্দর দেওয়া, আরো অনেক কাজ তারা করছে, এবং শুধু করছে তাই না, তারা তাদের এখতিয়ার বহির্ভূত ভাবে করেও সাফাই গাওয়ার জন্য বলছে আমাদের সব ধরনের ম্যান্ডেট আছে। তো আমি তো দেখি এটা তো খুব একটা খারাপ প্রবণতা। সুতরাং এই প্রবণতার সরকারের
বেশি দিন ক্ষমতায় থাকার আসলে অধিকার নেই। এই জন্য আমরা বলেছি কোনোভাবেই 2025 পার করা যাবে না। যত দ্রুত সম্ভব একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন যাতে হয় সেই ব্যবস্থা করতে হবে, এবং সেটা অবশ্যই এই বছরের ডিসেম্বরের আগে। সুতরাং আপনি শুরুতে যেটা বললেন, হ্যাঁ, বাংলাদেশে অবয়বে অনেক বড় দল বিএনপি, তারা একসময় রাষ্ট্র ক্ষমতায় হয়েছিল। বিএনপি যেমন চাইছে, আমরা একটা অঙ্ক করে দেখেছি। কারণ এই অঙ্কটা করতে হয়েছে এই জন্যে, কারণ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় তিনি বিদেশে যেয়ে বললেন বিএনপি ছাড়া কেউ চায় না। এটা তো একটা সত্যের অপলাপ। বিএনপি দাবি করছে তাদের সমমনা 42টি দল নাকি চায়। আর আমি তো দাবি করার ব্যাপার নেই, আপনি জানেন যে আমাদের দল যে জোট করি তা হচ্ছে বাম গণতান্ত্রিক জোট। আমাদের এটা কংক্রিট দাবি। আমাদের বাইরে আরো বামপন্থী 6-7টা সংগঠন আছে, তাদের দাবি তাই। আমরা একটা গণতান্ত্রিক দল, ধরেন বাংলাদেশ জাসদ, গণফোরাম, ঐক্যনাপ, এ ধরনের আরো অনেকগুলো সংগঠন আছে, তাদের সাথে আমরা একাত্ম হয়ে কাজ করি। আমরাই তো দেখি আমরা অনেকে আছি। সব মিলে হিসাব করে দেখেছি, যদি বিএনপির ওই তথ্যটা কারেক্ট হয় তাহলে মিলায় 50-55টি দলই কিন্তু এটা চায়। বরঞ্চ আমাদের প্রধান উপদেষ্টা যদি বলতেন মাত্র 1-2টি নবাগত দল এবং বিশেষ 1-2টি দল ছাড়া সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, সেটাই অ্যাপ্রোপ্রিয়েট হতো। আমি পরিষ্কার করে এটা বলি, ডিসেম্বর কেন? যদি সরকার, এইটা জুন মাসের প্রথম সপ্তাহ শুরু হলো, তিনি যদি যথাযথভাবে দায়িত্ব পালন না করতে পারেন তাহলে ডিসেম্বর অত দেরি করা উচিত না। যত দ্রুত সম্ভব অবাধ, গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা এখন একটা জরুরি কর্তব্য। তাই না হলে আপনি দেখেন, একটা অন্তর্বর্তীকালীন সরকার থাকলে যত কথাই বলুক সে কিন্তু দুর্বল সরকার হয়। যদি হয়তো বুঝতাম যেমন ভালো কাজ করতে সবাই পুরো সমর্থন নিয়ে ঝাঁপাই পড়ছে, কিন্তু উনি বোধহয় চাইতেছেন না, আর এরকম ঝাঁপাইও কিন্তু সবাই পড়ছি না। সুতরাং আমাদের পাশের আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তি ভূ রাজনৈতিক কারণে আমাদের উপরে যেভাবে প্রভাব বিস্তার করতে চায়, এই সরকার যদি ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় তাদের এই প্রভাব বিস্তার বাড়বে, যা শুধু বাংলাদেশের জনগণের জন্য ক্ষতিকর হবে না, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর আঘাত হতে পারে। এই জন্য আমরা মনে করি অবশ্যই এই বছরের মধ্যে দ্রুততম সময়ে একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে হবে, এবং সেটা অবশ্যই সংস্কার করে সম্ভব। আমি এই পার্ট যেহেতু একটু কংক্রিট কতগুলো কথা বললাম, একটা খালি বাক্য বলেই শেষ করি। সরকার এই কথা বললে একটা তকমা নিয়ে আসে, বিচারের কি হবে? এই কথা আমরা বলবি কি হবে, মানে ওটা তো আমাদের 1 নম্বর দাবি। বিচার তো আপনি সম্পন্ন করতে তো অনেক সময় লেগে যাবে, কিন্তু দেখা দরকার এই কাজটাই করার জন্য বোধহয় বেশি সময় লাগবে না। অলরেডি যেটা শুরু করেছেন ওটা নানা প্রশ্নবিদ্ধতা আছে, সেটা আলোচনা দরকার হলে পরে করব, কিন্তু ওই তকমা হাজির করে নির্বাচন বিলম্ব করার কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। আমি এই প্রশ্নটাকে আরেকটু বিস্তৃত করি, যেটি আপনি বললেন বিচার, যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রায় বলা হয় বা বারবারই বলা হচ্ছে, যেটি জাতীয় নাগরিক পার্টিও বলছে, যে সংস্কার, বিচার এবং নির্বাচন, অর্থাৎ তারা তাদের মূল কাজ হিসেবে এই তিনটিকেই দেখাচ্ছে। কোনটার পরে কি সেটি হয়তো তারা বলে না, কিন্তু এই তিনটি কথা বলছে। তাহলে কি সরকার আগে সংস্কার, তারপরে বিচার হবে, তারপরে নির্বাচন, এটি বোঝাতে চাইছে? যেটি বিএনপি বারবার বলছে যে তিনটি কাজ তো একই সাথে হতে পারে। তো সংস্কার যদি আগে শেষ করতে হয়, বিচার যদি আগে শেষ করতে হয়, তাহলে নির্বাচনটি কি আদৌ আগামী বছরের জুনের মধ্যেও সম্ভব শেষ করা বা আয়োজন করা? আচ্ছা, আমি বোঝার জন্য একটা বলি, কারণ যেহেতু আপনার সাথে এখানে বলার জন্য একটু সময় হাতে আছে, এই জন্যই বলছি। ধরুন, এই আন্দোলনে দীর্ঘদিন ধরে, 1 যুগেরও বেশি সময় ধরে কমিউনিস্ট পার্টি আছে। তো এখন কমিউনিস্ট পার্টির কি চাই? আমি ওনাদেরকে ঐক্যমত্য কমিশন বলেছি, ভাই আমরা তো অনেক বড় সংস্কার চাই, আমরা মৌলিক পরিবর্তন চাই, আমাদের লক্ষ্য সমাজতন্ত্র, যার জন্য বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধন করতে চাই। এর জন্য পুরো সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। এখন ধরেন কমিউনিস্ট পার্টি যদি বলি এই আমূল পরিবর্তন ছাড়া এটাই তো সংস্কার, তাহলে নির্বাচন করার জন্য, তাহলে তো ভাই যুগ যুগের ব্যাপার হয়ে দাঁড়াবে। তো অনেক দলের এই রকমের যদি ভাবনা থাকে, এই ভাবনা মোটেই গ্রহণযোগ্য না, পরিষ্কার বক্তব্য। তখন তার ভাবনা তার থাকুক, তিনি নির্বাচনে অংশ নিয়ে তার কাজটা করুন। কিন্তু আমরা ওই 3টি প্রশ্নতে কোনো সমস্যা নেই। যে বললাম 1 নম্বর বিচারের কাজ দৃশ্যমান করা দরকার, অলরেডি শুরু হয়েছে। যদি এই কথাই শুরু হয়েছে বলতে যে আমাকে একটু বলে রাখতে হয়, যেটা আজকে না, আমরা এই গণঅভ্যুত্থানের পরপরই বলেছিলাম যে বিচার আমরা চাই, বামপন্থীরা বিশেষ ট্রাইব্যুনালে বিচার, স্বচ্ছতার সাথে বিচার। কিন্তু ওনারা
সেই আমরা ৭১-এর ঘাতকদের যে বিচার হয়েছিল যুদ্ধ অপরাধী সেই ট্রাইব্যুনালে করলেন। ওনারা এমন একজনকে প্রসিকিউটর নিয়োগ করলেন যিনি যুদ্ধ অপরাধীদের বিচারের মানে কি বলে তাদের উকিল ছিলেন। আমরা বলেছি এটা কিন্তু প্রশ্নবিদ্ধ থেকে গেল। আমি এই কথাটা খালি মনে করালাম, কিন্তু সেটা নিয়ে আলোচনায় আমি আর যাচ্ছি না। তাহলে বিচারের কাজটা দৃশ্যমান করা দরকার, এটাই তো মূল কথা। এটার জন্য তো বেশি সময় লাগার কোনো কারণ নেই। এটা লাগলে দায়িত্ব তাদের নিতে হবে, আমরা তো দায় নেব না। সুতরাং এটার জন্য নির্বাচন দেরি করার কারণে ২ নম্বর সংস্কার। এখন সংস্কারে কেউ যদি মনে করে, যেমন ঐক্যমত্য কমিশনে আমাদের তো আলোচনা হয়েছে, আজকে একটা আলোচনা হচ্ছে এবং আরো হবে। এখন এই কথাটা তো পরিষ্কার, কোন সংস্কারটা আমরা করতে চাই অগ্রাধিকার ভিত্তিতে। আমরা করতে চাইবো ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কার তাই, এই ব্যাপারে ঐক্যমত্য আছে। এখন অনেকে আছে সংবিধান পুরো পুনর্লিখন করবে, আমরা বলেছি আমরা তো তাতে একমত না। আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধানে যে অসম্পূর্ণতা আছে দূর করার জন্য যা যা করতে হয় করবো, এবং সেটা কে করবে? নির্বাচিত পার্লামেন্ট। তাহলে আপনি এই যে যেটা ঐক্যমত্য যেটা হচ্ছে সেইটুক করলে সংস্কারটা আমি মনে করি নির্বাচনের জন্য ভালো ভালো সংস্কার করা দরকার, মানে যা প্রয়োজন। আর এই সময় যতটুকু আইন করে আপনি জনপ্রশাসন বলেন, দুদক বলেন, ভালো নির্বাচনে যে যা করা দরকার বা যে প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে তার জন্য যতটুকু করার সেটুকু করলে তো কোনো দ্বিমত নেই, এবং তার জন্য বেশি সময় লাগবে না। এবং একটা কি বলবো যে ট্রেন্ড সেট করে যাওয়াটা দরকার, এবং মানুষ যদি সচেতন থাকে আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা কিন্তু এটাকে বাদ দিলে জনগণই তাদের পক্ষে থাকবে না। তাহলে সেটাও বেশি দেরি করা দরকার নেই। আর নির্বাচনের কথা আগে আমি ব্যাখ্যা করে বলেছি। সুতরাং এই কথা বলে কেউ যদি নির্বাচনকে বিলম্ব করতে চায় তাহলে আমরা বলবো বিশেষ উদ্দেশ্য প্রণীত ভাবে করছে। সে উদ্দেশ্য নানা ধরনের থাকতে পারে, দীর্ঘদিন ক্ষমতায় থাকার উদ্দেশ্য থাকতে পারে বিশেষ বিশেষ দলকে সুবিধা দেওয়ার কথা থাকতে পারে নিজস্ব কতগুলো এজেন্ডা আছে সেটা বাস্তবায়ন না করে নির্বাচনে যাব না। আমরা যার জন্য পরিষ্কার করে অন্তর্বর্তীকালীন সরকারকে জিজ্ঞেস করেছি যে আপনি সংস্কারের নামে কি কি চান স্পষ্ট করেন, আপনি কেন জুনে চান, এর মধ্যে কি কি করতে চান এটা পরিষ্কার করে বলেন। আপনি একটা বিশিষ্ট সাংবাদিক, দীর্ঘদিন ধরে এটা করেন, আমি পাল্টা প্রশ্ন করি, আপনি যদি ভাই ওনাদের এই মনের কথাটা জানতে পারেন যে তারা জুন পর্যন্ত থাকলে এই সংস্কার করে যাবে, আমাকে বলেন, তাহলে আমি হয়তো আমারটা পুনর্বিবেচনা করতে পারি। কিন্তু আমি দেখছি এ ধরনের কোনো বিবেচনা নেই, যে আমাদের জন্য ভালো হবে না। এই জন্য বিচারের কাজ দৃশ্যমান করা, ভালো সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেটা করেই ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব বলে আমরা মনে করি। এটা এখন নির্ভর করছে সরকারের কি বলবো যে যদি তারা ইচ্ছা করে নির্বাচন কমিশনকে বলে দিলেই এই কাজটা হবে, এবং তার আগে সংস্কারের কাজও আমরা সম্পন্ন করে ফেলতে পারবো। অন্তর্বর্তী সরকার জুন বারবার বলছে আগামী বছর জুনের মধ্যে। আপনি নিজেও আমাকেই প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন যে জুনের মধ্যে তারা কি কি করতে চায় সেটি। তো এই প্রশ্নটি আমি আপনার জন্য রেখেছিলাম, এখন করছি। সেটি হচ্ছে যে আপনারা একাধিকবার সরকারের বিভিন্ন পর্যায়ের সাথে বৈঠক করছেন, জাতীয় ঐকমত্য কমিশন, নানান কমিশন যে গঠন করেছে তাদের সাথে বৈঠকে বসছেন। তাদের দিক থেকে আপনি যে আগে বললেন যে বেশ কয়েকটি উদ্দেশ্য থাকতে পারে তাদের, একটি হচ্ছে নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করা, দ্বিতীয়ত হচ্ছে যে সংস্কার নিয়ে আরো কাজ করতে চায় সেটিও হতে পারে, তৃতীয় আরেকটি বলেছেন যে তাদের কোনো হিডেন এজেন্ডাও থাকতে পারে যে সেসব কাজ করতে পারে। আপনারা বিভিন্ন বৈঠকে অংশ নিতে গিয়ে তাদের কি উদ্দেশ্য আছে বলে অন্তত ইঙ্গিত পেয়েছেন কিনা, বা আপনাদের কি সন্দেহ হয় যে কি কারণে এই সরকার জুন পর্যন্ত নিয়ে যেতে চাইছে নির্বাচনটি? না, আপনাকে খুব খোলা মনে বললে ঠিক তাদের অন্তরের কথা বুঝতে পারেনি, এটা হচ্ছে কথা। বুঝতে পারেনি। আমরা বরঞ্চ ধরুন খুব বাস্তব কথা বললে জনগণ হয়তো এটা জানে না, আমি পরিষ্কার করে জানিতে চাই যে আমাদের সাথে এই পর্যন্ত সংলাপ বলতে যা বোঝায় সরকারের সাথে কিন্তু এরকম হয়নি। ওনারা আমাদের সাথে বলেছিলেন আগস্টে যখন দেখা হলো সেপ্টেম্বর থেকে সংলাপ করবেন, হয়নি। এক একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রতিক্রিয়া হিসেবে ওনারা বসতে চেয়েছেন, এবং তারা তাদের কতকগুলো আকাঙ্ক্ষা যে আমরা সব ঐক্যবদ্ধ আছি বা কি করছে সেটা দেখাতে চেয়েছেন। এটাকে কিন্তু সংলাপ বলে না, কিন্তু আলোচনা হয়েছে। কোনটায়? বিশেষ করে ঐক্যমত্য কমিশনের সাথে 2বার ফার্স্ট রাউন্ডে হয়েছে, এবং দ্বিতীয় রাউন্ডে আজকে প্রথম আলোচনা। আমরাও সেখানে আমাদের প্রতিনিধিরা আছে এবং আরো আলোচনা হবে। কিন্তু সেই জায়গায় আমাদের কাছে মনে হয়েছে তারা তো কমিশন, তারা অনেক কিছু করতে চায়, তো সেই আকাঙ্ক্ষা তাদের, এবং তারা আমরা বলেছি যে আপনারা যেটা করতে চান এইটা এত কিছু অপ্রয়োজনীয়,
কারণ এখানে আমাদের সাথে এটা ফয়সালা হয়ে আছে, যতটুকু ঐক্যমত্য হবে ততটুকু আপনারা করবেন, তাই ছাড়া করবেন না। আর ফার্স্ট রাউন্ডে আমাদের লিখিত বক্তব্যের মধ্য দিয়ে কোনটা ঐক্যবদ্ধ, কতটুকু আসি বা নেই, ওইটা কিন্তু আপনি একজন সাধারণ আহ, মানুষ বসিয়ে দিলে তিনি কিন্তু অঙ্ক করে বলে দিতে পারবেন। সুতরাং ওনারা কালক্ষেপণ করতে চান এইটুকু বুঝতে পেরেছি, কিন্তু মূল লক্ষ্য কি আমি এর আগে কয়েকটা কথা তুলে ধরেছি, এর বাইরে সুনির্দিষ্ট করে কোনো কিছু আমাদের এখনো বোধগম্য হচ্ছে না। তবে বিশেষ করে করিডোর প্রশ্ন, বন্দর প্রশ্ন তারা যেভাবে নিয়ে আসছে, তাতে করে জনমনে এই প্রশ্ন এখন সামনে আসছে যে তারা যদি দেরি করে, ভূ রাজনৈতিক কারণে আধিপত্যবাদী শক্তি এবং সাম্রাজ্যবাদী শক্তি দেশের উপরে যে প্রভাব বিস্তার করতে চায়, এই সরকারের মধ্যে কেউ কেউ, সবাই না হোক, আমি সবার কথা বলছি না, কারণ এটা তো ইউনাইফাইড সরকার না, নানা মত নানা পথের লোক আছে, তারা কেউ কেউ সাম্রাজ্যবাদ বা আধিপত্যবাদের কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চায় কিনা, এখন কিন্তু এই প্রশ্ন সামনে আসছে। আমরাও রাজনীতির মানুষ হিসেবে এটা গভীরভাবে পর্যবেক্ষণ করছি, এবং আমরা এই যে স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ়তার সাথে আমাদের কণ্ঠকে সোচ্চার করার কাজটা আগে যে কোনো সময়ের তুলনায় আমরা দৃঢ় করছি। আপনি একটি কথা বলছিলেন যে বিভিন্ন ঘটনা ঘটে গেলে সরকার নিজেদের মধ্যে একতা, রাজনৈতিক দলগুলির সাথে তাদের যে সম্পর্ক সেগুলি বোঝানোর জন্য আপনাদের সাথে বৈঠক করেছেন। আপনি নিশ্চয়ই ইঙ্গিত করছেন যে সেনাপ্রধান নির্বাচন নিয়ে, করিডোর নিয়ে সেনাপ্রধান তার নিজের একটি বক্তব্য দিয়েছেন, তাদের মতামত দিয়েছেন। তখন মনে হচ্ছিল যে সেনাবাহিনীর সঙ্গে বা সশস্ত্র বাহিনীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের একটি দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্বটা কি আদৌ মিটেছে বলে আপনার মনে হয়? হ্যাঁ, দেখুন আমাদের এটা কি বলবো, আমি সেনাবাহিনী নিয়ে কথা এর বলতে চাই সাথে না। যদি প্রশ্নটা যদি একটু সাপ্লিমেন্টও করি, সেটা হচ্ছে যে সেনাপ্রধান আরো একটি কথা বলেছেন যে এখন থেকে মবতন্ত্র আর চলবে না। কিন্তু এর পরপরই আমরা দেখেছি যে জাতীয় নাগরিক পার্টির একজন নেতা তিনি যখন ফেসবুকে পোস্ট দিলেন, সেটিকে কেন্দ্র করে বা সেটির জেরে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসায় হামলা হলো। সেই মব আবার কেন সেনাবাহিনী ঠেকাতে গেল, সেটির জন্য জাতীয় নাগরিক পার্টির একজন নেতা গিয়ে সেনাবাহিনীর সাথে দেন দরবার করলো। তো আসলেই কি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে যে মবতন্ত্র চলবে না এবং সরকার সেটি মেনে নিয়েছে? না মানলে বিষয়টি কি এরকম যে সেনাবাহিনী যা বলার বলুক, আমরা আমাদের মতো করে চলবো? না, আমার এই ব্যাপারে দুই তিনটা বক্তব্য ছোট করে বলি। সেটা হচ্ছে দেখেন, এইবারে আমি দেখলাম আমাদের সেনাবাহিনী তারা তো একটা সুশৃঙ্খল ফোর্স, এবং দেশ রক্ষায় আত্মদান করাটাই তাদের অন্যতম প্রধান কাজ, এবং আমরা বিভিন্ন সময় হয়তো দেশের ভিতরের কাজে তাদেরকে লাগাই, আমরা পারতপক্ষে এটা লাগানোর পক্ষে না। কিন্তু এইবার তারা অন্তত পক্ষে এখনো পর্যন্ত যে ভূমিকা নিয়ে আছে, তাতে কিন্তু তাদেরকে নিয়ে বড় কোনো প্রশ্ন আসেনি। বরঞ্চ আমাদের সেনাপ্রধান তিনি যে একটা সুষ্ঠু নির্বাচনের কথা, তার সহায়তার কথা বলেছেন, এইটাকে জনগণ পজিটিভ হিসেবে নিচ্ছে। আমরা চাই যে সেই জায়গাটুক তাদের থাকুক। কিন্তু আমরা এবার দেখলাম সেনা প্রধান এবং সেনাবাহিনী নিয়ে যে ধরনের কথা বক্তব্য আসলো, অতীতে কিন্তু এটা দেখি নেই। এটা কোনো ভালো আলামত বলে আমরা মনে করি না। আমরা মনে করি যে এইটার সমাধানটা হওয়া দরকার। সুতরাং এটার সমাধান হয়েছে কিনা আমার ধারণা, মানুষের পারসেপশন হচ্ছে যে না, যে আলোচনা আমরা যে দেখছি নানা মত, সেনাবাহিনী কতগুলো ব্যাপারে যে দৃঢ়ভাবে তারা যে কথা বলেছে, এই বিষয়ে সরকারের সাথে কিন্তু এখনো বোঝাপড়াটা পরিষ্কার হয়েছে বলে মনে পড়ে না, মনে হচ্ছে না। বিশেষ করে আমি যদি আপনাকে বলি যে ঘটনাটা যদি এরকম হয় যে তাদের সাথে যে দূরত্বের কথা বলা হচ্ছে, তার মধ্যে যেমন ধরুন, আমি অত দূরে না যেয়ে যদি ছোট্ট সামান্য একটা দুইটা কথা বলি, এই যে করিডোর প্রশ্ন, এই যে ধরেন একটা কোশ্চেন আসলো যে যে রিপোর্ট প্রণীত হয়েছে, সেই রিপোর্টে নাকি তাদের সাথে কোনো কথা বলা হয় নাই। আমি জাতিসংঘের রিপোর্ট বলছি। তারা যে বললো দেশে এত বড় কাজ হচ্ছে সংস্কার, সবকিছুতেই তাদের সাথে কথা বলতে আমি তা মনে করি না। কিন্তু প্রয়োজনে কতগুলো বিষয় তো পরামর্শ বা তাদের মতামত নেওয়া বা তাদের জানা বোঝার মধ্যে থাকাটাকে আমি কি বলে অমূলক দেখি না। কারণ আমরা যত বেশি নানাভাবে ইনভলভ করতে পারবো সেটা করা দরকার। তাহলে সেই জায়গাগুলো তো হওয়া দরকার। বিশেষ করে আমাদের একটা জাতীয় নিরাপত্তা কি বলবো উপদেষ্টা করা হয়েছে, তো সে ব্যাপারে আমাদের এই বাহিনীগুলোর অবস্থান কি, তাদের সাথে পরামর্শ করা হয়েছে কিনা, এটা তো তাদের ন্যায্য চাওয়া আমি মনে করি। সুতরাং এইটাকে আপনি বাদ রেখে সংকট দূর কিন্তু করতে পারবেন না, সেটা আমাদের
প্রধান দেখার বিষয় বলে মনে করি। আর যে কথাটা আপনি শেষে যেটা নিয়ে আসলেন, সবচেয়ে বড় কথা এটা, দেশে আমি কিন্তু শুরুতে মব সন্ত্রাসের কথা বলেছি, সেইটা কিন্তু এইবারের একটা গণঅভ্যুত্থানের পরে এই ধরনের একটা খারাপ অবস্থা হতে পারে অতীতে কখনো আমরা দেখিনি। মুক্তিযুদ্ধের পরে এই ধরনের ঘটনা এত ঘটেনি, নানা ধরনের সংকট ছিল, এবং তার থেকে উত্তরণের জন্য আমরা দৃঢ়ভাবে কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে প্রথম থেকে বলে এসেছি, সরকার যদি না চায় এ ধরনের ঘটনা ঘটতে পারে না, তাহলে এটা তো সরকারেরই বলার কথা ছিল, কেন আমাদের সেনাবাহিনীকে এটা বলতে হবে? আমি তো তাদের বলা প্রয়োজন মনে করেছিলাম না। সুতরাং এর দায় কিন্তু সরকারকে নিতে হবে। এবং আমি মনে করি তারপরও আমাদের সেনাপ্রধান, এবং আমি দেখলাম রংপুরে যিনি এটা ডিল করলেন, যতটুকু সোশ্যাল মিডিয়াতে এসেছে অল্প স্বল্প দেখতে পেরেছি, সবটা যে ঠিক কিনা আমি বলতে পারবো না, কারণ ওর মধ্যে আমরা ঢুকতে চাই না। কিন্তু তারপরেও তারা যে মব সন্ত্রাস বন্ধের ব্যাপারে যে জিরো টলারেন্সের কথা বলেছেন, যে এটা আমরা সহ্য করব না, আমি মনে করি এখন তো আমাদের যৌথ বাহিনী মাঠে আছে, তার পার্ট হিসেবে সেটা তারা করবে, কাউকে কি বলবো বাইপাস করার দরকার নেই। এবং সরকার যদি কোনো সময় কাউকে প্রশ্রয় দেয় সেটা আমরাও দেখবো, আমরা উন্মুক্ত করব, কিন্তু অবশ্যই মাঠে যে শৃঙ্খলা বাহিনী আছে, যৌথ বাহিনী, তারা সবাই মিলে যে কোনো মব সন্ত্রাস থেকে শুরু করে যে কোনো বেআইনি কাজ, ওইখানে কারোর দিকে তাকাবে না, কে কোন দলের লোক, কে কোন জায়গার লোক, সেটা তাকাবে না বলে আমরা মনে করি। যদি এখনো পর্যন্ত এইটা পুরোপুরি জনগণের মাঝে স্বস্তি আসেনি, কিন্তু সেই স্বস্তি আসুক বলে আমরা মনে করি। একই সাথে এই কথা বলি, কেউ যদি কোনো অপরাধ করে, অপরাধীর শাস্তি হবে, কিন্তু এই যে ভাঙচুর, এটা কিন্তু অতীতে কখনো দেখি নাই। আপনি দেখেন, আপনার জানা আছে লিটন ভাই, যে আমরা তখন ছাত্র আন্দোলন করি, পুরো এরশাদ বিরোধী আন্দোলনটাই আমরা এরশাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জায়গায় করেছি। মুক্তিযুদ্ধের সময় আমরা যে বয়সে ছিলাম মুক্তিযুদ্ধে যাওয়ার সুযোগ হয়নি, কিন্তু এটাই আমাদের কাছে একটা অনন্য যুদ্ধ ছিল। কিন্তু আপনি বলেন তো, রংপুরে প্রথম দিকে কি এই ধরনের কোনো ঘটনা ঘটেছে? মোটেই না। পরে একটা রংপুর তো দূরের কথা, সারা দেশের কোথাও জাতীয় পার্টির নেতাদের উপর হামলা, জাতীয় পার্টির বাড়িঘর ভাঙচুর এরকম তো হয়নি। দু একটি হয়তো অফিসে গিয়ে মিছিল থেকে ঢিলটিল ছোড়া হতে পারে, কিন্তু সেই কোনো একজন নেতার বাড়িতে গিয়ে হামলা ওইরকম তো হয়নি তখন। এটি কখনো, তাহলে আপনি চিন্তা করেন তো সেটা কি ধরনের, তখন বোঝেন যে স্বৈরাচার বিশ্ববেহা এখনকার প্রজন্ম বোধহয় জানে না যে কিভাবে করতে হয়েছিল, তা সেইটা তো কখনো হয় নাই। সুতরাং এইটা তো কোনো ভালো কাজ না। আমরা পার্টি এবং বামজোট বিবৃতি দিয়ে বলেছি, কোনো রাজনৈতিক দলের অফিস আক্রমণ, কোনো ব্যক্তির উপরে আক্রমণ, এটা গ্রহণযোগ্য না। এমনকি কোর্টের মধ্যে যে মব সন্ত্রাস হচ্ছে, এটা গ্রহণযোগ্য না। এমনকি মামলার নামে গণভাবে যেভাবে হত্যা মামলা এগুলো করে দেওয়া হচ্ছে, সেটাও গ্রহণযোগ্য না। এইটা বরঞ্চ প্রকৃত হত্যাকারীদেরকে কি বলবো, যে তাদেরকে ভবিষ্যতে পার পাওয়ার সুযোগ করে দেবে। সুতরাং এইগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য বলে আমরা মনে করি না। এটা কিন্তু, এই কথাটা আমি একটু খালি আপনার ওই আরেকটা জায়গায় সময় নিয়ে এই পয়েন্টটা শেষ করি। সেটা হচ্ছে 5ই অগাস্ট 2024 গণ অভ্যুত্থানের বিজয়ের পরে কমিউনিস্ট পার্টি এবং বাম জোট বিবৃতি দিয়ে অনেক কথার মধ্যে এটা বলেছিলাম যে পূর্ণ গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম অব্যাহত রাখুন। আমরা কিন্তু সেই সংগ্রামে আছি। সেই সংগ্রামের একটা পার্ট হচ্ছে ওই গণতন্ত্রের যাত্রাপথকে অগ্রসর করার জন্য সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন, অর্থাৎ সংস্কার করে নির্বাচন। সেইটার একটা পার্ট হচ্ছে প্রকৃত হত্যাকারীদের বিচার, সেইটার পার্ট হচ্ছে মব সন্ত্রাস দমন করা, সেইটার পার্ট হচ্ছে ভয়ের রাজত্ব বন্ধ করা, সেইটার পার্ট হচ্ছে আমাদের সহনশীল পরিবেশ বজায় রেখে নির্মোহ অবস্থান প্রশাসনকে এবং সরকারের বজায় রাখা। আপনি যেটি বলছিলেন যে বিচার 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 এই নিয়ে নানান কথা হচ্ছে, আমরা দেখেছি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই বিষয়টি যতটা জোরের সাথে বলা হয় বা যেভাবে দাবি জানানো হয়, অন্যান্য দলগুলি একটু ভিন্নভাবে করে। অন্যান্য দলের দাবি হচ্ছে যে অপরাধীদের বিচার করতে হবে, ওই দুইটি দল বিগত শাসক দলেরও বিচার করতে চায়। এই বিচার শেষে নির্বাচন, যদি এরকমটি বলা হয়, বিচারটা যেভাবে বলা হয় এমনকি সরকারের পক্ষ থেকেও, সেটি হচ্ছে যে বিচারের শাস্তি দিয়ে তারপরে নির্বাচন হবে। বিচারের শাস্তি হবে কি হবে না এটি কি সরকার ঠিক করে দিতে পারে, অথবা বিচারটি কখন শেষ হবে এটি কি সরকার নির্ধারণ করে দিতে পারে, নাকি এটি বিচার বিভাগের বিষয়? না, আমার ধারণা মানে বিন্দু মাত্র যদি এবিসিডি সম্পর্কে জ্ঞান থাকে এইভাবে বলতে পারে না। কারণ সরকার যদি নির্ধারণ করে দেয় অমুক দিনের বিচার,
তাহলে সেটা তো বেআইনি হয়, বিচার বিভাগের মধ্যে হস্তক্ষেপ করা হয়। আমি তো জানি না বিচার কবে কিভাবে হবে। আমরা বলতে পারি সরকার বিচার বিভাগকে দ্রুততার সাথে বিচার সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সহায়তা করবে, ভেরি সিম্পল, এর বেশি বলা চলে না। আর মনে রাখতে হয়, সেদিন আমি একটা সবাই ছিলাম, তা আমাদের দেশের একজন সিনিয়র রাজনীতিবিদ তিনি একটা উদাহরণ দিলেন, তার নিজের উদাহরণ, যে তার একটা মামলা, বললো যে ভাই আমার এই মামলায় আমি উচ্চ আদালতে খালাস পাওয়ার পরও এইটা আবার সরকার যে আপিল করেছে, মানে যেখানে আপিল করা হয়েছে তাতে এখনো চলছে এবং 27 বছর ধরে চলছে। এখন তার জন্য কি কেউ অপেক্ষা করবে? সুতরাং আমার মনে হয় অনেকে হয়তো না বুঝে বলে, আমি উদ্দেশ্যমূলক শব্দটা বললাম না। সুতরাং এইটা কে কি বললো এটাই আমরা সবাই, সরকার যাতে এই ফাঁদে পা না দেয়, এই ফাঁদে পা দিলে তাহলে কিন্তু ওই যে গণতন্ত্র যাত্রা সেটা ব্যাহত হবে এবং আমরা যে কর্তৃত্ববাদী স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম করে বিজয়ী হলাম, তাহলে নতুন করে কর্তৃত্ববাদী স্বৈরাচার এবং নব্য ফ্যাসিস্টের প্রবণতাই কিন্তু আমাদের চোখের সামনে আমরা দেখতে পাবো, যা আমাদের মোটেই আকাঙ্ক্ষা না, এবং 24-এর গণঅভ্যুত্থানেরও এটা মোটেই আকাঙ্ক্ষা না। আমরা আরেকটি বিষয়ে যাই, নির্বাচনেরই একটি অংশ, সেটি হচ্ছে যে সেনাপ্রধান এর আগে বিভিন্ন সময়ে একটি গণমাধ্যমে, বিদেশি একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছিলেন যে তারা চায়, সেনাবাহিনী চায় দেশে একটি ইনক্লুসিভ নির্বাচন হবে। পরবর্তীতে দেশে আন্তর্জাতিক মহলের থেকেও, যেমন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এসেছে, ইউএনডিপি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছে, তারাও বলেছিল যে একটি ইনক্লুসিভ নির্বাচন হওয়া উচিত। এবং আমাদের যে প্রধান বিরোধী দল বিএনপি, তারাও বারবার বলে আসছিল যে একটি ইনক্লুসিভ নির্বাচনই যাতে হয়, কারণ বিএনপি নিশ্চয়ই এমন একটি নির্বাচনে জয়ী হতে চায় না যে নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে, যে সেখানে অনেক দলকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। এই প্রশ্নে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, তো ওই প্রশ্নটি কি আবার নতুন করে আসছে না, যে তাহলে কি আগামী নির্বাচনটিকে ইনক্লুসিভ নির্বাচন বলা যাবে? না, আমি আসলে যেমন আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয়েছে বলে আমার জানা নেই, এটা বলা হয়েছে কার্যক্রম যতদিন বিচারের প্রশ্ন আছে। ওইখানে কিন্তু আমরা পরিষ্কার করে বলেছিলাম যে নির্বাহী আদেশে, প্রথম কথা আমরা জেনারেল পজিশন আমাদের হচ্ছে আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে না, এটা জেনারেল পজিশন। 2 নম্বর পজিশন হচ্ছে যে আমরা নির্বাহী আদেশে এই ধরনের কোনো কার্যক্রমের পক্ষে না। ধরুন কোন একটা জায়গায় বিচার হচ্ছে, সেই স্বচ্ছ বিচারের মধ্য দিয়ে যদি কোনো বিষয় বেরিয়ে আসে, তখন সেইগুলো আমরা বিবেচনা করতে পারি, এটাই হচ্ছে আমাদের প্রথম বক্তব্য, এবং সেই ধারাটাই যাওয়াটা প্রয়োজন বলে মনে করি। আর আপনি যে নির্বাচন তার ইনক্লুসিভনেস নিয়ে যেটা কথা বললেন, আমার ধারণা এটা বলার সময় এখনো আসে নাই, কারণ আপনি মানে কি বলে যে নির্বাচন ঘোষিত হওয়ার পরে কারা কিভাবে কি নিয়ম নীতি হচ্ছে তার উপরে এটা নির্ভর করবে। আচ্ছা, আরেকটা কথা বলি, আমি এই কথাটা কখনো কি বলবো যে ওপেন হয়তো বলিনি, ইন্টারনালি বলেছি, সেটা একেবারে আমি বলি, কারণ এগুলো কথা তো কোনো বিষয় না, কারণ একজন রাজনৈতিক কর্মী বা দল হিসেবে আমরা তো নানা বিবেচনা আমরা মাথায় রাখি। আমাকে তো যদি বলেন, দেখলাম যে যে দলটিকে এবার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পরাজিত করলাম, এত বড় গণঅভ্যুত্থানের পরে তাদের তো আমরা কোনো অনুশোচনা যেমন দেখতে পাচ্ছি না। একই সাথে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা বিন্দু মাত্র টলারেট করছে তো আমার কাছে মনে হয় না। তা আপনি এরকম একটা নির্বাচন দিয়ে তাদেরকে যদি আপনি কি বলে উন্মুক্ত রেখে আহ্বান জানান, তারা যে নির্বাচনে অংশ নেবে কি নেবে না এই ব্যাপারে কি আপনারা কেউ নিশ্চয়তা দিতে পারেন? আমি শুধু এই প্রশ্নটাকে এই পর্যন্ত আজকে রাখলাম, এটা বুঝে নেবেন। সুতরাং আমি মনে করি এই আলোচনাটা এই সময় মোটেই প্রাসঙ্গিক না। প্রাসঙ্গিক হচ্ছে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছি কিনা, আমরা আমাদের কর্মকাণ্ডে, আমি বলতে সব সরকার সহ অন্যদের কথা বলছি, কর্মকাণ্ডের মধ্য দিয়ে আবার কর্তৃত্ববাদী প্রবণতা, আবার ভয়ের রাজত্ব প্রতিষ্ঠা, আবার এক ধরনের স্বৈরাচারী নব্য ফ্যাসিস্টিক প্রবণতা গড়ে তুলছি কিনা, সেটাই আমাদের দেখার ব্যাপার। এবং এইটা যদি কারোর মনে থাকে, সেইটাকে নিজেদের পরিত্যাগ করা উচিত, এবং অন্তর্বর্তীকালীন সরকারের এগুলোকে প্রশ্রয় দেওয়া একেবারেই উচিত না। আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে আপনি, আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যে সেনাবাহিনীর সাথে নানান বিষয়ে দূরত্ব এখনো রয়ে গেছে, বোঝা যাচ্ছে। আরেকটি অংশের সাথে সরকারের দূরত্ব নিয়ে আপনার কাছে প্রশ্ন করছি, সেটি হচ্ছে বিএনপি। এই নির্বাচনের সময় নিয়ে সরকারের সাথে বিএনপির যে দূরত্বটি তৈরি হয়েছে, সেটি যদি না মেটে, বিএনপি যদি নির্বাচনের দাবিতে রাস্তায় আন্দোলনে নামে,
সেই চাপ সহ্য করার ক্ষমতা এই অন্তর্বর্তী সরকারের কতটুকু আছে বলে মনে হয়? না, আমি দেখুন, বিএনপি একটা নিজস্ব রাজনীতি আছে, তার কথা আছে, এবং নির্বাচন প্রশ্নে তারা কি করবে না করবে তারা বলতে পারে। বিশেষ করে আপনি চাপের কথা বলছেন, মানে আমি যদি বুঝে থাকি আন্দোলনের কথা, ওইটা তো ঠিক আমাদের এখনো জানা নেই। কিন্তু আমি যদি বুঝে থাকি, যে আমি আমাদের কথা বলতে পারি, আমরা তো এই সরকার যদি কি বলে যে দ্রুততম সময়ে তারা নির্বাচনী শিডিউল ঘোষণার জন্য এবং এই বছরের মধ্যে নির্বাচন কমিশনকে না বলে, আমরা তো আন্দোলনের মাঠে আসতে চাই। এই প্রশ্ন আন্দোলনের নিয়ম রাখছি এখনই আছে। কারণ আমাদের এই যে করিডোর প্রশ্ন, তারপরে বন্দর প্রশ্ন, আমরা জুন মাসের শেষে রোড মার্চ করার কথা ঘোষণা দিয়েছি। সাম্রাজ্যবাদ বিরোধী রোড মার্চের মতো কর্মসূচি এই সময় আমরা গ্রহণ করবো। মিছিল মিটিং তো আমাদের সাধারণত হচ্ছে শ্রমজীবী মানুষের সাথে, সেটা পুরনো জানা কথা। কিন্তু এর সাথে নির্বাচন প্রশ্নটাকে আমরা আরো সামনে নিয়ে আসবো। এখন আমি জানি না, সরকারের তো এটা সহজে বোঝা উচিত, যদি সবাই আন্দোলনের নামে, তাহলে সরকার তার যে অন্যান্য কার্যক্রম সেটা তো ব্যাহত হবে। কিন্তু আমি জানি না যে সরকার এটাকে কিভাবে ভাবছে। সরকার যদি মনে করে যে পুরনো কায়দায় আমি কর্তৃত্ববাদী এবং স্বৈরাচারী কায়দাটাকে মিল করতে চাইছি, তারা সামাল দিতে চাইবে, তাহলে তো এইটার ফলাফল ভালো হবে না। আমি শুধু এইটুকুই বলবো, এবং আমি আশা করব সরকার এই ভুল কাজটা করবেন না। কারণ এটা কেন আবার বলছি, যে দেখুন, আমি আপনাকে একটু জাস্ট এই তথ্য, আমি একটু পুনরাবৃত্তি আমার হয়, কিন্তু আমি বারবার এই কথা বলতে ইন্টারেস্টেড হই। 12 তারিখ অগাস্টের 8 তারিখে সরকার ক্ষমতায় নিল। আমাদের সাথে ওনাদের আমন্ত্রণে যে বৈঠকে গেলাম, যদিও একটা বিশেষ ইস্যু ছিল, কিন্তু তার বাইরে আমরা কথা বললাম। আবার কিন্তু বলেছিলাম, দুইটা কথার একটা কথা আপনাকে খালি বলি, বিশেষ করে বলেছিলাম যে এইবার কোনো দল বা গোষ্ঠী জয়ী হয় নাই। আপনি দ্রুততার সাথে একটা নীতিমালা গ্রহণ করেন, করে দল নিরপেক্ষ যোগ্য ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় রিপ্লেসমেন্ট করতে হবে। এইটা না করলে কিন্তু দেখবেন সংকট রয়ে যাবে। ওনারা সেটা করলেন না। ওনারা তখন অনেক কথার ফাঁকে বললেন সেপ্টেম্বর থেকে সংলাপ করবো, 24 সালে এখনো করেন নাই। দ্বিতীয়বার 5 অক্টোবর যখন আমরা বাম জোট গেলাম, আমি আপনাকে দায়িত্ব নিয়ে কথাটা বলছি, আমরা কিন্তু লিখিত যে বক্তব্য দিলাম, আমরা বললাম আপনাদের অন্যতম কাজ এখন যে আইন শৃঙ্খলার অবনতি সেটাকে ফিরিয়ে আনা, আর সবচেয়ে বড় কাজ হচ্ছে কোনো বিতর্কিত কথা যাতে না আসে। কারণ তখন সংবিধান ছুড়ে ফেলা, নতুন লেখা, নানা কথা আসছিল। এমনকি প্রথমে একজন সংবিধান সংস্কারের দায়িত্ব দেওয়া হলো, তখন আরেকজনকে আনলো, তিনি এই প্রশ্নে বিতর্কিত ছিলেন। আমরা বললাম আপনি কেন এগুলো করে নতুন বিতর্কে জড়াচ্ছেন? আপনাদের দায়িত্ব হচ্ছে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার ওইটা সংস্কার করেই নির্বাচনের কাজটা করা, এবং সংস্কার মানে ওই কাজটা করা। এর বাইরে আপনারা করেন না। কিন্তু 5 অক্টোবর লিখিতভাবে বলে এসেছিলাম। এই যে দেখেন সময় গড়িয়ে যাচ্ছে, এই কাজ যদি না করে এবং তারা যদি জনগণের সপক্ষে ভূমিকা না রাখতে পারেন, তাহলে ক্ষোভ তো জনগণের মধ্যে বাঁধবে। আপনি শুধু বিএনপি, কমিউনিস্ট পার্টি আমাদের আন্দোলন বলছেন কেন? আপনি জনগণের কাছে যান না। গ্রাম অঞ্চল বিভিন্ন জায়গায় তাদের তো ক্ষোভ বাড়ছে। আমি তো এই কথা বললাম, যদি তারা মানুষকে শান্তিতে থাকতে দিতে পারত, এই যে মব সন্ত্রাস বা অনেক কিছু, আপনি ধরেন দুর্নীতির কথা কি বলবো, পত্রিকায় যা খবর বেরোচ্ছে, শেয়ার বাজার সহ এখানে 90,000 কোটি টাকার দুর্নীতির খবর, কই সরকারের ব্যাপারে তো কোনো কথা বলছে না। আমরা তো শ্বেতপত্র প্রকাশের কথা বলি, আমরা তো এই জায়গাগুলো শ্বেতপত্র প্রকাশ না করলে তো চলবে না। আপনি দুর্নীতির, আমরা দেখেছি আগের প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন কি, যে তার পিয়ন না পিএস কে নাকি 400 কোটি টাকার মালিক প্লেনে চড়ে। আর আপনি দেখলেন এই অল্প কয়েকদিনে একজন কি বলবো যে উপদেষ্টা, তার পিএ সম্ভবত, সেও তো প্রায় সমপরিমাণ অর্থের মালিক এই কয়দিনে। দুদকে টাকাটাকি চলছে। এবং এখনো বিভিন্ন জায়গায় যারা এই ব্যাপারে খবর রাখে তারা অভিযোগ করে যে বিভিন্ন জায়গায় সেই আপনি আমাদের শুরু থেকে উপজেলা পর্যায়ে বিভিন্ন জায়গায় তারা বসে থাকে, অনেক কাজে হাত দিয়েই তারা মানে কি বলে যে নিজেদের স্বার্থ উদ্ধারের কাজটা করে। তাহলে এইটা তো ভাই গণভোটের আকাঙ্ক্ষাও ছিল না, এবং অন্তর্বর্তীকালীন সরকার এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না তাও কিন্তু হতে পারে না। সুতরাং ক্ষুব্ধ তো মানুষের মধ্যে বাড়ছে। আমি তো বলি, সরকার যদি এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলোর কণ্ঠস্বর শুনতে ব্যর্থ হয় এবং জনগণের কণ্ঠ শুনতে ব্যর্থ হয়, তাহলে দেখবেন এই সরকার কি বলবো যে যত ভালোভাবে এই কাজটা করতে পারতো তত ভালোভাবে পারবে কিনা আমার সন্দেহ হয়। কিন্তু আমরা তা চাই না, কারণ নতুন সংকটের উদ্ভব ঘটুক, আমরা একটা দীর্ঘমেয়াদী আর একটা সংকটে পড়ে যাই, এটা কিন্তু আমরা চাই না।
কারণ এই যে শত শত মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে এবং এই যে কয়েক হাজার মানুষ আহত, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে লক্ষ কোটি মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমেছিল শেষ দিকে, সেই আকাঙ্ক্ষা যাতে বৃথা না যায়, আশা করবো অন্তর্বর্তীকালীন সরকার এটা দেখবে। আমি আবার একটু লিটন ভাই প্রভুক্ত হয়ে আরেকটু কথা বলি, হ্যাঁ, এটা কেউ মজা হিসেবে নিতে পারেন, কিন্তু এটা আমার একটু অফিসিয়াল কথা হিসাবেও নেন, এটা মজা হিসাবে নিয়েন না। আপনার নিশ্চয়ই মনে আছে, বা আমি বলবো এটা আপনারা একটু প্রচারের মধ্যেও নিয়ে আসা ভালো আর কি। আনেন, আমার কথা আনেন, অন্যদের আনেন, আমরা কোনটাই আমরা একজনের আনেন বলছি না। আপনার মনে আছে যে আমাদের এই উপদেষ্টা সাহেব, প্রধান উপদেষ্টা এসে বললেন যে আমরা যারা এখানে আসছি এইগুলো আমরা ভালো বুঝি না, এইগুলো আমাদের কাজ টাজ না, আমরা তাড়াতাড়ি একটা কিছু করে যার যার কাজে ফিরে যাব, বলছিলেন না? বলছিলেন। আরেকটা বলছিলেন, মনে আছে? বলছিলেন আমার উপদেষ্টাদের মধ্যে অনেকে আছে যাদের আয় অনেক বেশি, যে বেতন পায় তাতে ভালো করে তাদের সংসার চলে না, তাদের অন্য অন্য কাজ করে না, বুঝলেন না? এই জন্য তারাই তো বলেছিলেন তাড়াতাড়ি করবেন। এখন যদি কেউ প্রশ্ন করে যে আপনি নিজেই বলেছিলেন এগুলো আপনার কাজ না, এবং এই সময় করতে যেয়ে দেখলাম যে আপনি সব ভালো করে করতে পারছেন না, তাহলে কেন দেরি করছেন? কেউ যদি প্রশ্ন করে আপনিই বলেছিলেন উপদেষ্টারা নাকি অনেকে যে বেতন ভাতা পায় তাদের আগের মতো ভালো চলে না, তাহলে কেন আপনি দেরি করছেন? সেই কথাটা একটু বলেন। আর যদি দেরি করতে চান 2 দিনও, তাহলে কি কি কারণে করবেন এইটা জনগণের কাছে স্পষ্ট করেন। এইটা হচ্ছে আমাদের সুবিধা। আপনি আরেকটি কথা বলছিলেন যে এই সরকার যদি জনগণের কথা না শুনে, রাজনৈতিক দলগুলির কথা না শুনে, আমরা দেখছি আপনাদের কথা শুনছে না, বিএনপির কথা শুনছে না, আরো অনেক দলের কথা শুনছে না, কিন্তু সকল দলের কথা শুনছে না সেটিও বলা যাবে না, কারণ জাতীয় নাগরিক পার্টি নামের যে দলটি তাদের কথা ঠিকই শুনছে, অথবা পেছন থেকে জামায়াতে ইসলামী যা বলে মোটামুটি দেখা যায় যে তাদের কথাও শুনে। এই সরকারের উপর কার প্রভাব সবচেয়ে বেশি, কোন দলের, জামায়াতে ইসলামীর নাকি জাতীয় নাগরিক পার্টি? আপনার কি মনে হয়? দেখুন, আপনি কংক্রিট যেহেতু প্রশ্ন করেছেন, আমার কংক্রিট উত্তর দেওয়ার আগে একটু ছোট্ট কথা বলা দরকার। যেটা আমার মনে হয় যে সরকার বলতে আপনি এখন পর্যন্ত, হ্যাঁ, ডক্টর মানে ইউনূস সাহেব যখন কথা বলেন সেটাকে হয়তো আমরা প্রধান ধরবো, যদিও তার প্রেস সচিব তো তার থেকে আর এক ডিগ্রি উপরে কথাবার্তা বলেন, আচ্ছা সেই দিকে আমি নাইবা গেলাম। কিন্তু এখনো পর্যন্ত আমরা মনে করি যে এই সরকারের একক সত্তা বা সবার এক চিন্তা আছে তা মনে হয় না। এখানে অনেক সিনিয়র আমাদের এই শিক্ষকেরও শিক্ষক আছেন, শ্রদ্ধাভাজন ব্যক্তিগত আছেন, সুতরাং আমার মনে হয় না যে তারা এই সমস্ত বিষয়ে সব পয়েন্টে তারা একমত হন। কিন্তু আমাদের ধরতে হবে যিনি প্রধান তার ভূমিকা। এখন সেই ভূমিকার কথা বললে তো বলতেই হয়, তিনি তো কোনোটা গোপন রাখেনি। তিনি আসার আগেই বলেছেন কারা তার নিয়োগকর্তা, মনে আছে না ভাই? এটা নাকি কোন ডিজাইনের অংশ সেটাও তারা বলেছেন। তা আমরা তো বুঝতে পারি না যে আমরা তো ভাই নিজেরাই আন্দোলন করেছি, আমরা তো কোনো ডিজাইনে ছিলাম না। তাহলে আরো যদি কোনো ডিজাইন থাকে এখনো আমাদের কাছে পরিষ্কার না, সেগুলো আমাদের জানতে বুঝতে হবে। কিন্তু উনি তাদের নিয়োগকর্তা বলেছিলেন। এমনকি এই ছাত্রদের যে, ছাত্র বলতে ছাত্রদের কিন্তু ছোট্ট অংশ, এটা আবার একটু ভুলভাবে উপস্থাপন করা হয়। আমাদের বিবেচনায় ছাত্ররা যত অংশগ্রহণ করেছিল আন্দোলনে তার 90% যার যার লেখাপড়া বা বিভিন্ন কাজে ফিরে গেছে। বাকি 10% বা যে অংশ ছিল তার মধ্যে বিভিন্ন দল চলে গেছে, কারণ অন্য ঐক্যবদ্ধ হয়েছিল, ধরুন ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র দল, আরো আপনি এমনকি অন্যান্য দলগুলো তারা তাদের কাজে চলে গেছে। এখন এইটাতে একটা ক্ষুদ্র অংশ নতুন দল করেছে, এবং একটা না, এই সময় প্রায় 2 ডজনের উপরে দল হয়েছে। কিন্তু হয়তো তাদের কেউ কেউ ক্ষমতার সাথেও ছিল, এখনো তাদের সমর্থকরা আছে। এই জন্য সরকার হয়তো তাদেরকে নিজের দল মনে করে, এবং মানুষের মধ্যে পারসেপশন হচ্ছে এরা হচ্ছে সরকারের প্রশ্রয়ে গড়ে ওঠা দল। এই পারসেপশনের কারণে কিছুদিন আগে দেখবেন ওই যে যমুনায় গেল এবং ঠান্ডা পানি শীতল হাওয়া দেওয়া হলো এবং দামি মেনে নিয়ে কাজটা করা হলো। তাহলে এইটা নিয়ে মানুষের কাছে পারসেপশন হচ্ছে যে তারা তাদের কাজটাই করে নিচ্ছে, এই যে ছাত্রদের মধ্যে একটি দল। আর অন্য যে দলটির কথা বললেন যারা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, এটা নানা জায়গায় এটা শোনা যায়। শিক্ষা আমাদের বিশেষ করে এটা কিন্তু মানে আমাদের কাছে হয়তো আমরা কংক্রিট ওই রকমের তথ্য নেই, কিন্তু যেটা শোনা বা যে তথ্যপত্র পত্রিকায় বেরোচ্ছে তাতে আমরা দেখি যে বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অন্যান্য প্রশাসনিক জায়গায় তারা তাদের সুবিধাজনক কাজকর্মগুলো করছে। দেখেন না, আপনি ইচ্ছা করলেও বাম জোট বা অন্যরা আমরা চেয়েও অনেক সময় কথা বলতে পারি না। আর ওনারা তো কথা বলা কেন, সেনা প্রধানের সাথেও নাকি রাতে মিটিং করেন, আমি ঠিক বুঝতে পারি না জিনিসগুলো, আমাদের কাছে বোধগম্য হয় না। তো এখন এটা কার প্রভাব আছে বা কার কম বেশি এটা ওনারাই বলতে পারবেন। কিন্তু আমরা এইটুকু বলতে পারি
যে অন্তত পক্ষে বাংলাদেশের গণতন্ত্র মানার শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারা যে কথাগুলো বলছে সেই কথাগুলো সরকার ভালোভাবে আমলে নিচ্ছে না। এই কথাটা সুনির্দিষ্ট করে বলা যায়। তার বাইরে যে শক্তিগুলো আছে তাদের কথাই বরঞ্চ কখনো কখনো আমলে নিচ্ছে, এটাই আমরা পরিষ্কার করে দেখতে পাচ্ছি। আমরা আলোচনা শেষ করব। আপনি শুরুতে একবার বলেছিলেন দেশের সার্বিক পরিস্থিতি বর্ণনা করতে গিয়েই এই কথাটি বলেছিলেন, যে এই কথা প্রশ্নটি এখন করব, সেটি হচ্ছে যে এই ধরনের পরিস্থিতিতে উত্তরণের উপায় কি, সংক্ষেপে যদি বলেন আমাদের। আমি একেবারে ছোট, মানে সংক্ষেপেরও সংক্ষেপ বলি। সরকারের দিক থেকে নাম্বার 1, ইচ্ছা করলে মেলা কাজ করতে পারবে না, কিন্তু রাজনৈতিক দলগুলোকে একটু দয়া করে আস্থায় নিয়ে, আমি সব শব্দ বললাম, আস্থায় নিয়ে সে বলুক যে আমি নির্বাচন কমিশনকে বলেছি যে অমুক, কথার কথা অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বর একটা বলুক যে এই সময়ের মধ্যে তাদের নির্বাচন আয়োজন করতে বলেছি, তারা করবে। আমরা আপনাদের কাছে 2টা কাজ চাই, বলুক সে, যে আমরা যাতে বিচার ভালোভাবে করতে পারি, কি কি সহায়তা চাই উনি বলুক, সংস্কার নির্বাচনের জন্য কি কি করবেন আপনারা দ্রুত সময় করে ফেলেন। আমার ধারণা এইটুক যদি করে সরকার কিন্তু অনেক কিছু রেস্কিউ করতে পারবে, এবং ওই সভায় সে বলবে আমি মব সন্ত্রাস সহ কাউকে প্রশ্রয় দেব না, সবার দিকে আমি সমভাবে তাকাবো, দেখবেন বহু সংকট দূর হয়ে যাবে। এইটা ভাবে সংকট সমাধানের দিকে সে যেতে পারে, অন্য কারোর দিকে না তাকিয়ে, যদি তার ভালো উদ্দেশ্য থাকে। আর এইটা যদি তারা করতে ব্যর্থ হয়, আমি আশা করব, এখন একটা বড় ছুটির ফাঁদে আমরা পড়ে যাচ্ছি, ছুটির পরে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সামনে অন্যতম একটা পরীক্ষা, সেই পরীক্ষা হবে আমরা এই ইস্যুতে, শুধুমাত্র এই ইস্যু, অন্য কোনো ইস্যু না, কারণ আমাদের যার যার রাজনীতি তার কাছে। আপনি জানেন কমিউনিস্ট পার্টি, বামপন্থীরা বিকল্প শক্তি সমাবেশ গড়ে তুলতে চাই, আমরা নীতি রাজনীতি করি, এবং আমরা বাম যে জোট তাকেই কেন্দ্রবিন্দু রেখেই আমরা বিকল্প শক্তি সমাবেশ গড়ে তুলতে চাই, এবং কোনো শাসক গোষ্ঠীর দল, বুর্জোয়া দলগুলোর সাথে আমি ঐক্যবদ্ধভাবে কোনো কিছু করবো না। কিন্তু ভালো নির্বাচনের প্রশ্নে গণতান্ত্রিক দলগুলো যারা মুক্তিযুদ্ধের কথা বলি, নানা শেডের ডিফারেন্স থাকলেও যারা আছে, এবং ইতিমধ্যে গণঅভ্যুত্থানকারী শক্তি, গণঅভ্যুত্থানের বাইরের শক্তি না, সরকার একটু আগে যে বললাম এটা ব্যর্থ হলে আমাদের হয়তোবা একসাথে বসতে হবে, আমাদের একসাথে বসে আমাদেরই একটা পরিষ্কার সিগন্যাল সরকার উদ্দেশ্য দিয়ে বলতে হবে, এই 1, 2, 3, 4 এই কাজগুলো এই সময়ের মধ্যে করেন এবং সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা দেন। আমার ধারণা আমাদেরকে সেই রকম কাজে যদি বাধ্য করে, তাহলে ওই ধরনের কথা যদি আমরা সম্মিলিতভাবে বা যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কণ্ঠ সোচ্চার করি, সরকার না মানলে আন্দোলনের গতিপথই বলে দেবে যে কিভাবে এটা আদায় করতে হবে, সেই ধারায় আমাদেরকে যেতে হবে। তা আমি মনে করি দ্বিতীয় অপশন আমাদেরকে করতে হবে না, প্রথম অপশনই সরকার এটা করবে, এবং আমাদের যার যার দল রাজনীতি এইটাকে আমরা জনগণের কাছে যাতে নিয়ে নির্বাচনে ভালোভাবে পার্টিসিপেট করে জনগণের মতামত নিয়ে একটা নির্বাচিত সরকার গঠন করতে পারি, সেই ধারা আমরা আগাবো, এবং গণতন্ত্রের যে নির্বাচনী যাত্রা সেই যাত্রায় আমরা এগিয়ে যেতে পারবো, এটাই আমার প্রত্যাশা থাকবে। প্রিন্স ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আশা করি আগামীতেও আমরা অন্য কোনো বিষয়ে আপনাকে আমরা পাবো, সেই আশা রেখে আজকে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্সের মূল্যায়ন, দেশে কেন নির্বাচন হচ্ছে না, এখন কবে হবে, এসব নিয়ে তিনি বলছিলেন। আমরা আগামীতে নির্বাচন, রাজনীতি ইত্যাদি নিয়ে আরো আলোচনা আয়োজন করব। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আমাদের সাথে অংশ নেবেন। এই টক শো দেখার জন্য আপনারা চোখ রাখবেন ঢাকা টাইমস ডিজিটালের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে, সেই আশা রেখে এবং আগামীতে এই অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন।